ইকরা আসলে আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। আর এই খুনের পেছনে জড়িত খোদ আলভির পরিবার। র্যাবের হাতে আসা বাড়ির সিসিটিভি ফুটেজে এমন কিছু দৃশ্য ধরা পড়েছে যা দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছেন তদন্তকারী কর্মকর্তারা। তবে কি সত্যিই আলভির মা এবং বোন মিলে ইকরাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন? আর এই জঘন্য হত্যাকাণ্ডে আলভির ভূমিকা কী ছিল? আজ আমরা জানব সেই লোমহর্ষক সিসিটিভি ফুটেজের ভেতরের আসল সত্যিটা। দর্শক, ইকরার মৃত্যু নিয়ে শুরু থেকেই নানা সন্দেহ দানা বাঁধছিল। তার পরিবার এবং কাছের মানুষজন বারবার দাবি করে আসছিলেন যে ইকরা কখনোই আত্মহত্যা করার মতো মেয়ে নয়। আর সেই সন্দেহই যেন এবার সত্যি হতে চলেছে। জানা গেছে, ঘটনার তদন্তে নেমে র্যাব এবং গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল আলভিদের বাড়ি এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। আর সেই ফুটেজেই এমন কিছু চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়ে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে। সূত্র মারফত জানা যায়, র্যাবের উদ্ধার করা ওই সিসিটিভি ফুটেজে ঘটনার দিন আলভির মা এবং বোনকে অত্যন্ত সন্দেহজনক অবস্থায় ইকরার ঘরে ঢুকতে এবং বের হতে দেখা গেছে। ইকরার ঘরে তাদের এই সন্দেহজনক আনাগোনা এবং এর ঠিক পরপরই ইকরার মৃত্যুর ঘটনা সবকিছু মিলিয়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। তদন্তকারী কর্মকর্তারা সিসিটিভির এই ফুটেজকে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখছেন। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, ইকরাকে কি তবে গলা টিটে বা অন্য কোনোভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরে সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন হল, এই পুরো পরিকল্পনায় আলভি কি জড়িত ছিলেন? তিথির সাথে আলভির সম্পর্ক নিয়ে ইকরার সাথে যে অশান্তি চলছিল, তার জের ধরেই কি আলভি তার পরিবারকে দিয়ে এই জঘন্য কাজ করিয়েছেন? ফুটেজ হাতে আসার পর থেকেই আলভি এবং তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন, যা সাধারণ মানুষের মনে সন্দেহ আরও প্রবল করে তুলছে। তবে শুধু সিসিটিভি ফুটেজই নয়, এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আশেপাশের মানুষজনও অনেক কিছু জানেন। ঘটনার দিন আলভিদের বাড়ি থেকে ঠিক কী ধরনের আওয়াজ আসছিল এবং সেদিন আসলে কি ঘটেছিল, চলুন এবার পাশের বাড়ির লোকজন এই বিষয়ে ঠিক কি বলল সেটাই শুনে নেওয়া যাক। তখন ওর সাথে আমার কথা হয়েছে 10:46-এ। 10:46-এ যখন কথা হয়েছে এম সকালে, 10:46 PM তো নাই দুনিয়াতে। আচ্ছা যাই হোক, যখন কথা হয়েছে তখন পর্যন্ত আসলে ও সবই শেয়ার করে। আমরা 3 বান্ধবী, আমাদের একটা গ্রুপ আছে, ও আমাদেরকে সব শেয়ার করে। যেমন হচ্ছে 2 দিন আগে ওর মন-টন যখন খারাপ ছিল, 2 দিন আগে একটা ম্যাসিভ জিনিস নিয়ে হচ্ছে গিয়ে ওদের স্বামী স্ত্রী ঝগড়া হয়। তো যখন মন-টন খারাপ ছিল তখন এমনও হয়েছে যে সে ঘুমের ওষুধ খাইছে, একসাথে ঘুমাবে দেখে 3-4টা ঘুমের ওষুধ খাইছে যে আমি এমন ঘুম দিব যাতে আমার হচ্ছে গিয়ে মানে 24 ঘন্টা কোনো ডিস্টার্ব না হয়। তো তখন ওর কাছে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, আমার যদি কিছু হয়ে যায় ওর মোবাইলের পাসওয়ার্ডটা লিখে দিয়ে গেছে। তো আমি তখন বুঝাইলাম আমরা যে পাগলামি করিস না, ঘুমা, তো তোর এখন আসলে এখন রেস্টটা দরকার। যাই হোক, এখন দেখা গেছে যে যেটা বললাম আর কি, যে ও সবই শেয়ার করে। যেমন এই ব্যাপারটাও শেয়ার করছে যে কি নিয়ে ঝগড়া হয়েছে। সকালবেলা যদি এমন কিছু আগে থেকেই ওর মাথায় থাকতো যে ও করবে, ও মেন্টালি ফিট না এখন, বা ওর মাথায় এগুলো ঘুরতেছে, ও কিন্তু জানাই তো, ও একটু হলেও বলতো আমার খারাপ লাগতেছে বা আমার কাছে ভালো লাগতেছে না, বা তোরা আমাকে মাফ করে দিস, যেটা আমরা নর্মালি করি। যে খুব ভালনারেবল সিচুয়েশনে গেলে আমাদের যদি ওটা করে, অল্প বয়সে আমরা সবাই কাউকে না কাউকে ভয় দেখাইছি যে আমরা বলি আমরা মাফ করে দিই এটা। ও সবসময় এরকম, মানে কিছু হলে আমাদেরকে জানাবেই। আমরা জানি না আসলে এমন জিনিস খুব কম আছে। তো যদি এরকম আসলেই ডেঞ্জারাস কিছু হতো ও সকালবেলা জানাইতো, কিন্তু বলে নাই। ও খালি 2 দিন ধরেই বলতেছে ও নেপাল যাবে। ওই দিন যখন কথা হয়েছে তখনও সে হচ্ছে কি একটা টেক্সট দিল, কথা আমার সাথে তো আলাদা কথা হয়েছে, গ্রুপে টেক্সট দিল যে আমি নেপাল যাব। তো যেহেতু বিকালে ইফতার পার্টি ছিল, আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে যাইস, আগে প্রোগ্রামটা শেষ করে যা, কারণ এত মানুষের একটা প্রোগ্রাম শেষ নর্মাল, আর কোনো কিছু আর কথা হয় নাই। ওই দিন আমি যেই হসপিটালে আছি ওনার জানাজা নিয়ে, আমাদের হসপিটালে জানাজা হয়, মানে ওনার এসব নিয়েও আমি একটু আপসেট ছিলাম, বিজি ছিলাম। তো আমি না আর এরপরে ওকে আর ফোন দিব ওই সময়টা হয়নি। এই 2 ঘন্টার মধ্যে আসলে এমন কি হয়ে গেছে আমি জানি না, যে এই মেয়েটা হচ্ছে আগের দিন ওর জিনিসপত্র, ওর শখের জিনিসপত্র যে সংসারে ও গুছাইছে, ফার্নিচার, ওর বেডরুমের ফার্নিচার, শখের ফার্নিচার গুলো, এগুলা ওর বাবা কিনে দিয়েছে। ওর সংসার ও নিজে
বাবা ওর সব ফার্নিচার কিনে গুছাই দিচ্ছে, নিজের মতো গুছাইছে। এই জিনিসগুলো নিয়ে যে অন্য রুমে রাখলো, যেটা আমরা ওদের বাসায় গেস্ট রুম ছিল আর কি, যে ও আলবির সাথে এক রুমে থাকবে না। যে সবকিছু ফার্নিচার সরালো, যে বললো যে ঈদের পরে আমি আলাদা হয়ে যাব, যে যে কোনো জায়গায় যে উঠবো, কারো বাসায় উঠবো, নাহলে বাবা আমার কাছে চলে যাবো বা নিজে একটা বাসা নিব। যে আগের দিন পর্যন্ত এত শক্ত ছিল যে এই মানুষটার সাথে সে থাকবে না, বা হচ্ছে কি সে নিজেকে শক্ত করতে চায়, মুভ অন করতে চায়, তার সকালে 2 ঘন্টার মধ্যে কি এমন হলো? মানে আমাদের কোশ্চেন একটাই, আমারও জানার একটাই, যে এই 2 ঘন্টার মধ্যে এমন কি হলো, এমন কি বললো ওকে, যে ও হচ্ছে গিয়ে এত ট্রিগার হলো যে নিজে স্টেপ নিল, নাকি ও স্টেপ নিল না, ওকে জেনে শুনে ও এমন কিছু জেনে গেল কিনা এই 2 ঘন্টার মধ্যে, যেটা ও হচ্ছে গিয়ে এক্সপোজ করে দিলে সমস্যা। আমার কাছে অ্যাজ এ ডক্টর আমি একটা জিনিস যেটা আমি বুঝছি, সেটা হচ্ছে আমরা ফরেনসিক মেডিসিনে পড়েছি, এটা হচ্ছে আমাদের এইসব কেসগুলোতে কিছু আমরা আলামত থাকে, হ্যাঁ, সিমটমস থাকে, যেমন হ্যাঙ্গিং কেসগুলোতে হয়। তো যেহেতু প্রথম দিন আমি দেখছি, আমি আসলে এত কিছু মাথায় ঢুকে নাই, তখন তো আসলে এত কিছু মনে থাকে না ওই শোকের অবস্থা। এই জিনিসগুলো আমি 2 দিনে খুব চিন্তা করলাম। এখন আমার এটা একটা জিনিস, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, ও ঘরের জামা কাপড় পরা ছিল না। আপনারা যদি দেখেন, একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে ওকে রিক্সায় করে নিয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন যে ওর হচ্ছে কি বাইরের সালোয়ার কামিজ পরা সুন্দর, মানে মানুষ বাইরে যেসব কাপড় চোপড় পরে, ও ঘরে তো নিশ্চয়ই সুন্দর করে সেজেগুজে নাই। কে এত ভালো কাপড় চোপড় পরে? নিশ্চয়ই ওর এমন কিছু তো একটা আলবি বলছে, কিংবা কিছু তো একটা হয়েছে। আমি জানি না আলবিও বলছে কিনা, আলবির পাশের মানুষও বলছে কিনা, আই ডোন্ট নো। যেহেতু ওই ছেলেটা বলছে, যে ছেলেটা ওকে নিয়ে আসছে, আলবির অ্যাসিস্ট্যান্ট উদ্ধার করছে, ওই ছেলেটা বলছে যে ওকে আলবি নাকি ফোন দিয়ে জানাইছে। তাহলে আমি ধরেই নিলাম যে আলবির সাথেই কথা হচ্ছিল। আমি ধরে নিলাম, যেহেতু বলছে তার মানে আলবি জানে, মানে আলবির সাথেই কথা হচ্ছে। এমন কি বললো, এমন কি দেখাইলো যে ওর হঠাৎ করে মনে হলো যে ওর এই দুনিয়াতে থাকা উচিত না। না হলে যে মেয়েটা এত বছর ধরে, 16 বছর ধরে একটা মানুষের সাথে আছে, 14 বছর ধরে সংসার করতেছে, ওই মানুষটার তো আজকে থেকে না। আপনারা একটা স্ক্রিনশটও দেখবেন যে 2015 সালেও একবার এরকম বলছিল। তো আজকে থেকে না, আমরা তো দেখতেছি, আমি তো ওকে দেখতেছি 12 বছর ধরে ওদেরকে, ওদের সম্পর্কের মোটামুটি শুরু থেকেই দেখতেছি আমি। ঝগড়া হয়, মিটমাট হয়, এইসব নিয়ে ঝামেলা হয়, টুকটাক জিনিস নিয়ে হয়। বাচ্চাটা হওয়ার পর ওর খুব কনফিডেন্স ছিল যে আচ্ছা ঠিক আছে, এখন বাচ্চা হয়ে গেছে, আলবি বাবা হয়েছে, রেসপন্সিবিলিটি আসছে, ওর কাজ হচ্ছে। তখন ও হঠাৎ করে অনেক কাজও শুরু করে দিল মেইন স্ট্রিমে। তো ভাবলো যে আচ্ছা এখন ব্যস্ত হয়ে গেছে, বাবা হয়ে গেছে, এখন মনে ভালো হয়ে গেছে, এখন মনে এদিক ওদিক আর ছুটবে না। আমরাও ভাবলাম আচ্ছা ঠিক আছে, মানুষের তো একটা বয়স থাকে, একটা বয়সের পরে যে মানুষ একটু হচ্ছে গিয়ে সেটেল হয়। কিন্তু না, আবার দেখা গেল 6 মাস ভালো, 7 মাস ভালো, এরপরে তো আপনারা শুনলেন বাচ্চাটা হলো 21 সালে, আর 22 সাল থেকেই ওই মেয়ের সাথে নাকি অ্যাফেয়ার। যাই হোক, প্রথম প্রথম ও সন্দেহ করতো, আমরা ওকে বুঝাইতাম, আমরা বলতাম যে দেখ, মানুষ কাজ করতে গেলে সব জুটি নিয়েই কথা হয়, তাই না? আমরা ওকে বুঝাইছি, কিন্তু বলে না যে এত বছর ধরে সংসার করতেছে, স্ত্রী মনে খুঁচা দিয়েছে, মানে সেন্স, মানে বলে না যে মেয়েদের হচ্ছে গিয়ে একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে। ওর কোথাও না কোথাও প্রথম থেকেই ওর এই ব্যাপারটাতে ও বুঝে গিয়েছিল যে দেয়ার ইজ সামথিং রং। এন্ড এতদিন ধরে প্রমাণ খুঁজবো, ওর প্রমাণ খুঁজবো, এর মাঝখানে অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় ও এটা সেটা। কিন্তু আলবি প্রত্যেকবারই বলছে যে আমরা তো কো আর্টিস্ট, আমরা তো কাজ করতে গেছি। এখন মানে ব্যাপারটা এরকম যে আসলে তোরা কাজ করতে গেছে, এখন কাজ করতে গিয়ে কি করতেছে আমরা তো জানি না, এটা তো প্রুভ করা সম্ভব না। শেষে যেটা হলো, শেষ মুহূর্তে যেটা হলো সেটা হচ্ছে আমাকে ও ইকরা যেটা বলে গেল আমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আলবি স্বীকার করেছে ওর কাছে যে হ্যাঁ, আমার মানে ওর জন্য আমার ভালোবাসা আছে, মানে ওই মেয়েটার কথা বলেছে। এখন এটা ইকরার ভাষ্য মতো বলে গেছে, একটা স্ক্রিনশট দিয়েছিল, স্ক্রিনশটটা এখন নাই। মানে ইকরা আবার রেপুটেশনে খুব বিলিভ করে, আর ওর কাছে মনে হয় যে মানুষজন হ্যাক করার চেষ্টা করে। এর আগেও আলবির 2টা আইডি হচ্ছে গিয়ে চলে গেছে। তো খুব কনসাস থাকে এসব ব্যাপার। ও এইসব জিনিস সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে শেয়ার করলো, ডিলিট করে দিত, খালি বলতো তোরা দেখছিস, এরপরে ডিলিট করে দেয়, এরকম বললো। আর কি। তুমি খোলাসা করো না, বিয়েটা কিভাবে হলো, কখন হলো, কিভাবে হলো না হলো, এই প্রমাণগুলো একটু দাও। রিজিক একা আজকে 10 দিন। ওই ভিডিওতে ইকরার আপন 2 কাজিন ছিল, এবং ওই ভিডিওতে ছিল হচ্ছে গিয়ে আলবির আপন ছোট ভাই, উনি ছিলেন। এটাকে বলা হয় কি জানেন, কিছু মনে করেন, এটাকে বলা হয় শাক দিয়ে মাছ ঢাকা। ওই দিন ওর স্ট্যাটাস পরে খুব অবাক হয়ে গেলাম যে এই ব্যাপারটা আসলে কি। এটা আসলে ওর ফ্যামিলি ক্লিয়ার করতেন, ওর ফ্যামিলি খুব ভালো জানেন ব্যাপারটা নিয়ে। আমাদের সাথে কখনোই কোনো কনসার্ন ছিল না।
আর আমি খুবই অবাক হচ্ছি যে শুনে যে ইকরার কি আরেকটা বিয়ে হয়েছে, এটা নিয়ে যে কথা বললো, এটার বাবা মার সাথে আসলে কথা বলা উচিত, ওর ফ্যামিলির খোলাসা করবে। আর তুমি খোলাসা করো না বিয়েটা কিভাবে হলো, কখন হলো, কিভাবে হলো না হলো, এই প্রমাণগুলো একটু দাও ভাইয়া, তুমি আসো, এই সেগুলো নিয়ে আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা যে রং, আমরা যে তোমাকে আটকা রাখতেছি, তোমাকে প্রেশার ক্রিয়েট করতেছি, আমরা তোমাকে খারাপ বানাচ্ছি দুনিয়ার কাছে, আসো ক্লিয়ার করি, আসো ক্লিয়ার করি। আমার বান্ধবী যদি ভুল করে থাকে, আমার বান্ধবী অবশ্যই অনেক অলরেডি একটা ভুল করে ফেলছে, সে আত্মহত্যা প্ররোচনা হোক আর তোমার প্রেশারে হোক, তোমাদের পরক্রিয়া প্রেশার যেটা হোক, ও তো আর দুনিয়াতে নাই, কি লাভ বলো, ওরা তার ফেরত পাবো না আমরা কেউ। আমরা শুধু একটা জিনিসই পাবো, সেটা হচ্ছে সত্য এবং মিথ্যা। সত্যের জয় হবে, সত্য যেটা তুমিও সত্য হও তোমার জয় হবে, যদি ইকরার সত্যি থাকে ইকরার জয় হবে, যদি তুমি তৃতীয় অপরাধী হও তোমরা শাস্তি মাথা পেতে শাস্তি নিয়ে নাও। রিজিক একা আজকে 10 দিন, ছেলেটা আজকে 10 দিন, আজকে রিজিকের বার্থডে, আমরা রিজিকে দেখতে পারলাম না। আন্টি রিজিকের দাদি উনি নাই কেন? আন্টি আপনি তো কোনো কিছু করেন না তাই না? আপনি তো আপনার বৌমাকে একবার দেখতে পারতেন, এসে কে আপনাকে ধরতে বলেন, কে আপনাকে ধরতো, কে আপনার সাথে কি করতো? আপু ওই ভিডিওতে কি মৌলি আপু এবং লুপিন আপু ছিল? না না না, ওই ভিডিওতে মৌলি লুপিন, হ্যাঁ ওই ভিডিওতে মৌলি না, আমি বলি ওই ভিডিওতে কে কে ছিল, ওই ভিডিওতে আমি ছিলাম, ওই ভিডিওতে ইকরার আপন 2 কাজিন ছিল, এবং ওই ভিডিওতে ছিল হচ্ছে গিয়ে আলভির আপন ছোট ভাই, উনি ছিলেন। এবং এটা সামহাও খুব ফানি একটা ব্যাপারে, বোনের বিয়ে শাদী হলে, বাসায় বিয়ে শাদী হলে আপনারা সবাই জানেন যে কম বেশি কাজিনটা খুব দুষ্টামি ফাজলামি করে। সো এটা দুষ্টামি ফাজলামি ছলে দেখতেই পাবেন যে আমরা বাচ্চাদের মতন বাচ্চাদের গান গাচ্ছিলাম, ঠিক আছে? তো এটা কতটুক হয় যদি এটা ওইটা বললাম না একবার, যদি সিগারেট যদি মাদক হয়ে থাকে, তাহলে আমার বাবাও ভাই একজন মাদকাসক্ত। আশেপাশে দুনিয়ার যত মেয়েরা আছে, আপুরা আছে যারা খাচ্ছেন, তারও মাদকাসক্ত। এখন থেকে তাদেরকে নিয়ে কথা বলা উচিত। আর দোকানদাররা তো ওপেন তালে মাদক বিক্রি করছেন। ভিডিওটা করছিল কে আপু? আচ্ছা, এটা একটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ইকরার ফোনে একটা স্ন্যাপ নেওয়া হয়েছিল, স্ন্যাপটা ইকরার ফোনে নেওয়া হয়েছিল, কারণ ইকরা এটা একটা মেমোরি রাখতে চেয়েছিল। এবং এখানে আমাদের আরও অনেক ভিডিও ছিল, আমরা খাওয়া দাওয়া করছি, ডান্সের রিহার্সাল করছি, অনেক ভিডিও আছে। সো এগুলো যদি আমি এগুলো বলতে পারতাম যে এগুলো দাও, কারণ আমি তো প্রমাণ করার কিছু নাই এখানে ভাই। আমি যদি গিল্ট হই, আমি প্রমাণ করতে যাবো ভাই আমি ভাই কিন্তু অপরাধী না, আমারে বাঁচাও তোমরা, এরকম কিছু না। খুব সিম্পল একটা জিনিস, আজকালকার ওপেন মেয়েরা সিগারেট খাচ্ছে, যেখানে সেখানে খাচ্ছে, ওপে সব কিছু করছে। আর এখানে ফ্যামিলি থেকে লুকায়া 2 বোন 3 বোন দেবর সবাই মিলে লুকায়া, বাচ্চা যাতে বাচ্চা না দেখতে পারে, বাচ্চার উপর যাতে না যায়, বাচ্চাকে একটু সাইডে রেখে সবাই মিলে একটা ভুলে খেলার চলে হোক, মজার চলে হোক, আবেগের চলে হোক, একটা করে ফেলেছে, তাই না? এটা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকেন না, এটাকে বলা হয় কি জানেন? কিছু মনে করেন, এটাকে বলা হয় শাক দিয়ে মাছ ঢাকা। কেন শাক দিয়ে মাছ ঢাকছেন আপনারা? মানে ইকরা আপুর থেকে ছড়ালো কিভাবে ফোন থেকে? ইকরা যেহেতু 2023 সাল, 24, 25, 26 হাজব্যান্ড ইকরা এবং আলভি খুব ক্লোজ, মানে কি বলবো, খুব বেস্ট ফ্রেন্ড টাইপের ছিল তারা। হাজব্যান্ডের পাশে খুব বেস্ট ফ্রেন্ড ছিল। কোনো না কোনোভাবে স্ন্যাপ তো একটা কমন জিনিস, মানুষকে স্ন্যাপ করে, কোনো না কোনোভাবে হয়তো বা ভাইয়ার কাছে যেতে পারে, কোনো না কোনো হয়তো বা তিথির কাছে যেতে পারে, তিথির সাথে তো ভালো অনেক কানেকশন ছিল, তিথির কাছে যেতে পারে, কোনো না কোনোভাবে কারো না কারোর কাছে হয়তো ওই স্ন্যাপটা গিয়েছে। কারণ এটাতে আমরা কোনো ভুল পাইনি। হ্যাঁ, এটার জন্য আমরা অনেক, যেহেতু আমরা খুব ভদ্র সমাজে বাস করি, আর যেহেতু আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমাদের প্যারেন্টস বলেন, আত্মীয় স্বজন অনেকে আছে, এটা একটা খেলার ছলে, মজার ছলে ভাই বোন মিলে করে ফেলেছে। এটা যদি এখন অনেক বড় ক্রাইম মনে করেন, এর জন্য বললাম না, আমরা অনেক লজ্জিত কিছুটা এইরকম। বাট ও আসলে আলবির মতন খারাপ না, আলবি যে ধরনের ও এই ধরনের না। আমি এই লোকটাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না, যার জন্য একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই ধরনের মানুষকে নিয়ে আমি আর আসলে কথা বলতে চাচ্ছি। পরকীয়া করে আমি বলবো তাদের শাস্তি হওয়া উচিত। আর মানুষ পরকীয়া করে কিছু রিজন থেকে, কিন্তু আমার মনে হয় যে না করাই বেটার। তো এই যে ইকরার উদ্দেশ্যে কি বলবেন? এমন করে সে তো জীবনটা শেষ না করে দিতে পারতো। আমি আসলে আপু তো আর দুনিয়াতে নেই। আমি আলবি ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো যে একটা মানুষ মারা গেছে, সে তো মরে গেছে। একটা মানুষ মরে গেলে তার আর কিছু থাকে না, তার নামে বদনাম করা ঠিক না। হয়তো উনি বেঁচে, মানে উনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপুকে দোষারোপ করতেছে, কিন্তু এটা ঠিক না। তাছাড়া উনি তো একটা সময় ওয়াইফ ছিল এবং ওনার বাচ্চার মা,
সো আমি বলবো ভাইয়া প্লিজ আর দুর্নাম রটায়েন না। আপনি কি কেমন আপনার শুটিং সেটে মানুষজন জানে, আমরা মোটামুটি জানি, যেহেতু আমিও মিডিয়া পার্সন, অনেক কিছু সিক্রেট আছে সবাই জানে। আর ইকরা আপুকে এটা বলবো, আপু তো দেখতে পাবে না, বাট যারা জীবিত আছে আপুর মতন মানে সিচুয়েশনে আছে, এইটা দেখো যে একটা মানুষকে ভালোবেসে মরে যাওয়ার পর তার পার্টনারটা কেমন, মানে কিরকম খারাপ হইলে পরে এখনো বদনাম করে। আমি মরে গেছি আমার মানুষটার জন্য, অথচ আমার জন্য কোনো ফিলিংস নাই, তাহলে ওই মানুষটার জন্য মরার কোনো কারণ থাকতে পারে না, হয় না? আপুর এই কাজটা ঠিক হয়নি। তো ইকরার কি কোনো উইকনেস ছিল কিনা আপনি কি মনে করেন? আপুর উইকনেস আলবি ভাইয়াই ছিল, আপুর দুনিয়া আলবি ভাইয়া ছিল। আপু ভাইয়াকে ভীষণ ভালোবাসতো, এই আপু অনেক চেষ্টা করছে সংসারটা ধরে রাখার জন্য, কিন্তু ভাইয়ার জন্য পারে নাই। তো একজন নারী কখন এই পদক্ষেপটা নেয় আপনি কি মনে করেন? সুইসাইড, একজন নারী বলবো না, মানে একটা মানুষ কখন সুইসাইড করে, এটা হ্যাঁ সুইসাইড করা ঠিক না, আমি বলবো সুইসাইড করা ঠিক না। সুইসাইড কোনো সমস্যার সমাধান দিতে পারে না। এই যে সুইসাইড করছে, এমন পর্যায়ে গিয়ে মানুষটা সুইসাইড করছে যে তার ধারণ ক্ষমতা শেষ, ধৈর্য ধরতে ধরতে যে সে আর পারতেছে না, তখন যেই তো সেই কাজটা করছে। তো এই যে ইকরার বিষয়ে এই যে টয়লেটে গিয়ে মাদক সেবনের কথাটা এসেছে এবং পরকীয়ার কথা হয়েছে, বিয়ের কথা এসেছে, এই যে ইকরারও কি সমানদোষী কিনা আপনি কি মনে করেন? আপু কেন সমানদোষী হবে? যদি আমার পার্টনার ড্রিঙ্কস করতে পারে এবং আমি ড্রিঙ্কস করতেছি, সেটা আমাকে দিচ্ছে, সেই ইফোর্টটা আমার হাজবেন্ড আমাকে দিচ্ছে, না দিলে তো আমি করতে পারতেছি না। আপুর হাজবেন্ডই তো ওই ক্যাটাগরির, তাহলে ভাইয়া যদি ড্রিঙ্কস করতে পারে, নেশা যে কোনো নেশা নিতে পারে, তাহলে আপু কেন নিতে পারবে না? ইটস নর্মাল, উনি যেমন ওনার ওয়াইফ ওইভাবেই মানায় নিচ্ছে, এখানে আপুর আমি কোনো দোষ দেখতেছি না। তো দাঁড়ান, এই যে আলবি এখনো ধরা পড়ছে না, আপনি কি মনে করেন বা প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে কিনা? 100% গাফিলতি আছে, আমার মনে হয় ধরা উচিত। তিতিকেও ধরা উচিত, আলবিকেও ধরা উচিত। আলবি অবশ্যই মানে দোষী, ওর জন্যই তো মানুষটা মারা গেছে। সে ভিডিও আপলোড দিচ্ছে, দুজনেই হচ্ছে ভিডিও দিতেছে, সাংবাদিকরা যায় ভিডিও করতেছে, কিন্তু প্রশাসন কিছুই করতেছে না কেন?